আসুক, সেটা মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এত কিছু যে অধপতন, এত কিছু যে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। এই যে প্রত্যেকদিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন সবাই, কেন বসতেছেন? কারণ 17 বছর ধরে সবকিছু মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা, দুর্বল সবল যেমনি বলুক, আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে। এখন সরকারটা, এটাকে এখন হাসান কামাল ভাই যে নামই দেখ না কেন, এখন সরকারটা যে অবস্থা, কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ, নির্বাচন কি দিতে পারবে এই সরকার, নির্বাচন করতে পারবে? এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি আপা। হ্যাঁ, এখন আচ্ছা, এখন এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে, কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে। সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, এবং তারা যদি প্রয়োজন, এতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে। প্রশাসন কিভাবে তারা সবল করবে, তার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে। তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে, আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে, এদেরকে কিভাবে তারা সংস্কার, মানে এদেরকে কিভাবে বের করবে, সেগুলো তো আগে তারা ঠিক করবে। এগুলো 1 বছর চলে গেছে, তারা কিছুই করে নাই। এখনো বিভিন্ন প্রশাসনের লোক, বিভিন্ন স্তরে স্তরে হাসিনার লোক রয়ে গেছে, এগুলোকে এখনো ছাঁটাই করতে পারে না, অথচ লোক পালা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। আপা, এটা নিয়ে শেষ প্রশ্ন, কেন এই কথাটা বারবার উঠছে? কারণ বিএনপি তো এই দেশটাকে যথেষ্ট নিরাপদ মনে করছে না, সেজন্য বিএনপির প্রধান নেতা দেশে আসছেন না, অনেকে বলতেছেন এরকম। তারেক সাহেব দেশে আসছেন না কারণ দেশকে যথেষ্ট নিরাপদ মনে করছেন না, এবং দেশ যথেষ্ট নিরাপদ না অথচ নির্বাচন চাচ্ছে। ব্যাপারটা একটা দুই রকম অবস্থান হচ্ছে কিনা? ষড়যন্ত্র তো চলতেছে, ষড়যন্ত্র চলতেছে না তা তো না, আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র এখন চলতেছে। আওয়ামী লীগ দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা, এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম নির্বাচন। ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয়, যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে, চলমান থাকবে। তাহলে সবগুলো রাজনৈতিক দল ওই যে অগাস্টের 5 তারিখে গত বছর যে জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে, যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তাহলেই সম্ভব। এখন ডক্টর ইউনূস যদি তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে, নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি, পুলিশকে আরো শক্তিশালী করতে হবে, অ্যাডমিন ক্যাডারকে শক্তিশালী করতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি মানুষকে। ওকে শামাপা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শামাপা একটু আগে চলে যেতে চেয়েছিলেন, আমি একটু বেশি সময় আটকে রাখলাম। আমি একটু হাসনাত কায়ুম ভাইকে একটু বলি, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আমি একটু হাসনাত কায়ুম ভাইয়ের কাছে একটু এই ব্যাপারটা একটু শুনি। হাসনাত কায়ুম ভাই, আপনাকে যে জায়গায় আমি আটকে ছিলাম সেই জায়গা থেকে একটু বাড়তি প্রশ্নটা করে রাখি, আপনি যদি দুটো মিলিয়ে একটু বলেন। সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিচার বিভাগকে নিয়ে আমাদের সবচেয়ে বড় আশা ছিল যে এই ইনস্টিটিউশনটা আসলে আগের সরকার সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ধ্বংস করার, ধ্বংস করার জন্য যা যা কিছু করা লাগে এরকম অনেক কিছু করছিলেন। কিন্তু এখন আমরা একটা বিচার বিভাগ পাইলাম যেটা নিয়ে ব্যারিস্টার সারা হোসেন তিনি বলতেছেন যে বিচার ব্যবস্থার ভিতরে ভয় কাটেনি, ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে বাইরেও আছে। বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে, কোন একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। আমাকে বিচার আদালতের বিচারকদের অনেকে বলেছেন যে তারা আসলে প্রতিটা রায় দিতে সময় তারা এই ব্যাপারটা তাদের বিবেচনার মধ্যে থাকে। হাসান কামাল ভাই, আপনি যদি এই দুইটা বিষয় একটু মিলায় বলতেন। না, এটা তো ধরেন সারা যেটা বলছে কিংবা আপনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আলাদা কিছু না। প্রথমত বিচার বিভাগেই ধরেন সবচেয়ে বেশি শেখ হাসিনা যেটা করছিল সেটা হচ্ছে যে অন্যান্য সরকারও ধরেন জনগণকে নিপীড়ন করে নির্যাতন করছে আর কি আমাদের সরকারগুলি। তো সেগুলি ব্যবহার করতে হয় পুলিশকে, আমলাকে, অথবা ব্যবসা আর্মিকে, এরকম বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করছে। গত 15 বছরের যেটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা ছিল শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্যবহার করছিল বিচার বিভাগকে। কারণ তাতে যেটা হয়েছে যে বিচার বিভাগের ব্যাপারে বিচার বিভাগের আসলে বিচারের তার কোনো চরিত্র ছিল না, এটা হচ্ছে একেবারেই পুলিশের চাইতেও একটা এক্সটেনশন ছিল, সরকারের নিপীড়ন যন্ত্রগুলির মধ্যে তার অবস্থান পুলিশের নিচে নেমে আসছিল। এখন এইবার যখন আসলে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে প্রতিক্রিয়াটাও সেরকম হয়েছে। প্রতিক্রিয়া হচ্ছে এরকম যে বিচারপতিদেরকে আসলে ছাত্ররা গিয়ে ঘেরাও করছে, কি আসলে তারা ওইখান থেকে পালায় গেছে। বিচারপতিরা ধরেন কি বলে যে আর্মির শেল্টারে গিয়ে উঠছে, তাদের তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে ধরে বাচ্চারা এখানে বিচার বিভাগের যে মর্যাদা, একটা গণতান্ত্রিক ব্যবস্থার যে এটা লাস্ট রিসোর্ট,
এইটা তো ধরেন একেবারেই নাই হয়ে গেছে, বরং পুলিশকে যেরকম মারছে বিচার বিভাগের লোকদেরকে এরকমই ধরেন এই একই আচরণ হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে পরবর্তীকালে এটাকে যে আসলে রিকভার করার জন্য যে কোনো সুস্থ উদ্যোগ নেওয়া, সেটা আসলে আমার চোখে পড়ে না। আপনি দেখবেন যে প্রথম থেকে এটা এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে গেছে যে ওইখানেই অনিয়ম প্রথমে শুরু হয়েছে। ধরেন প্রথমে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে এটা কেউ জানেন? তো অ্যাটর্নি জেনারেল এবং চিফ জাস্টিস একই চেম্বার থেকে নিয়োগ হয়েছে। এটা ধরেন এই ঘটনা ধরেন এটা একটা খুব মানে ওইভাবে যদি দেখেন একটা বিচার বিভাগের ধরেন আপনার স্বাভাবিক থাকবে, এটার একটা ধরেন ব্যালেন্স থাকবে, এটা সম্পর্কে মানুষের শ্রদ্ধা থাকবে, ওই জায়গাগুলি তো আসলে প্রথমেই আসলে শুরু করা যায় না আজকে পর্যন্ত। এটার মধ্যে এখন পর্যন্ত তবে আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে খালি একটা কথা বলি যে বিচারপতি সৈয়দ রেফাত আসলে খুব বেশি চেম্বার করেন নাই, সেই অর্থে তাকে আসলে একই চেম্বার থেকে বলাটা মানে এটা হয়তো উনার পিতার চেম্বার মূলত, কিন্তু উনি তো আসলে খুব বেশি উনি বিদেশে এটা আপনিও জানেন আমিও জানি, আমাদের জানা একটা কোটেশন বলি, আবারও মানুষ বলবে যে একই সুরে কথা বলতেছেন। ওই যে কথা আছে না যে আপনার তো কেবলমাত্র বিচার করলে হয়, আপনাকে শো করতে হয়, আপনাকে শো করতে হয় যে আপনি বিচার করছেন। সো এইটা আমি এই ব্যাখ্যা জানি। আমি তো চিফ জাস্টিসের ইন্টিগ্রিটি অনেস্টি নিয়ে কোনো কথা বলতেছি, আমি এমনকি অ্যাটর্নি জেনারেল নিয়েও কোনো কথা বলতেছি না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন কোনো একটা সিস্টেমের বিপরীতে একটা ধরেন সিস্টেম ধ্বংস হয়ে গেছে, এই সিস্টেমটাকে আপনি রিকভার করার জন্য যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব দেওয়ার পদ্ধতিটা মানুষ কোনভাবে দেখবে, সেই দেখানোর জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অন্তত বিচারের প্রশ্নে। অন্যান্য জায়গাগুলি এত গুরুত্বপূর্ণ না। একটা গণতান্ত্রিক সমাজের জন্য বিচার বিভাগ তার স্বাধীনতা, তার মর্যাদা, তার ইন্টিগ্রিটি, তার এই রকমের জায়গাগুলি যেই রকম আসলে শো করতে হয় এবং যেভাবে এটা মেনটেন করতে হয়, সেইটা যদি আপনি বিচার বিভাগে না করে পুলিশকে যেভাবে রিফর্ম করছেন কিংবা করার চেষ্টা করতেছেন, একইভাবে যদি বিচার বিভাগকে মনে করেন না, তাহলে সেটা আসলে কোনো কাজে আসবে না। হাসান কামাল ভাই, এবং কাজে আসছে না। একটা উচ্চ আদালতের বিষয়টা তো আমরা যেহেতু উচ্চ আদালত একদম ঢাকায়, আমাদের পক্ষে যেহেতু আপনি ইচ্ছা করলেই সেই কোর্টে বেঞ্চে গিয়ে আপনি বসতে পারেন বা আপনার মতামত দিতে পারেন। আমি বিচার আদালতগুলির কথা যদি জানতে চাই, হাসান কামাল ভাই, বিচার আদালত কি মোরলেস আনিসুল হক ভাই যেমনি চালাইতেন আসিফ নজরুল স্যারও সেমনি চালাইতেছেন? মানে আমার কাছে ধরেন আমি আপনার নাম বলছি না, কিন্তু আমার কাছে বিভিন্ন সময় কেন এখন এক ধরনের ধারণা হয়েছে মানুষের যে আমি বোধহয় একটু কথা বলি বা আমি কথা বললে কোনো কাজ হইতে পারে কিনা। আপনার যেরকম অভিজ্ঞতা, আমার খুব কম মানুষের সাথে পরিচয়, কিন্তু তাদের এদিক থেকে যে ফোনগুলি আমি পাইছি এবং যে ধরনের প্র্যাকটিস ধরেন কেবল আসিফ নজরুলের জায়গা থেকে বললে হবে না, সামা চলে গেল কোর্টগুলিকে যেভাবে ধরেন বিএনপি এবং জামাত তাদের আইনজীবীরা যেভাবে অফিস দখল করছে এবং যেভাবে প্র্যাকটিস দখল করছে, যেভাবে বিচারকদেরকে আসলে জিম্মি করে, সেইখানে ধরেন সারা যেটা বলছে যে যদি তাদের পক্ষে রায় না হয় তাহলে ঢাকা কোর্টের ব্যবস্থা তো দেখছেন আপনি। তো এই ঘটনা তো আগের আদালতের ব্রাহ্মণবাড়িয়ায় যেটা হয়েছে, পরের বার এটা ইয়েতে তাই হয়েছে, ঢাকা কোর্টে তাই হয়েছে। এবং সেই জাজেরই তো ধরেন সেই জাজ কেন ভিডিও করছে সেই জন্য তার পানিশমেন্ট হয়েছে, কিন্তু যারা এটা করছে তাদের কি হয়েছে? রাইট। সো এইগুলি মিলায় আমি বিচার আদালত কেবলমাত্র বিচারের ম্যাজিস্ট্রেট কিংবা আসলে সেশন জাজ কিংবা জাস্টিস এদেরকে দিয়ে বিচার আদালত না, এদের বাইরে আমরা যারা আসলে ওইখানকার কোর্ট অফিসার হিসেবে কাজ করি, আমরা যে দলীয় চর্চাটা করছি, আমরা যেভাবে এটাকে কন্ট্রোল করছি এবং এইটার সাথে আসলে মানে আসিফ নজরুলদের নিষ্ক্রিয়তা বলেন কিংবা আসলে অপারগতা বলেন কিংবা ধরেন ইচ্ছার অনিচ্ছা কি আছে আমি জানি না, সেগুলি যদি মিলায় দেখেন তাহলে এই জায়গাটা কোনোভাবে কোনো উন্নতি হয় নাই, এইটুকু বলা যাবে। অ্যাডভোকেট হাসান কামাল, আমি বিচার বিভাগ সম্পর্কে আপনাকে যেহেতু পাইলাম, এটা আমার শেষ প্রশ্ন। আপনি দেখবেন যে সম্প্রতি উপদেষ্টা পরিষদ অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু উপদেষ্টা পরিষদ বৈশা ডক্টর ইউনূস চেয়ারে বৈশা কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাইতে হবে এই
সিস্টেম করছে, অথচ এপিলেট ডিভিশন আপনি জানেন ব্লাস্টের সঙ্গে একটা মানে 55 ডিএলআর এটা আছে, ব্লাস্টের সঙ্গে একটা মামলা এপিলেট ডিভিশন কিন্তু স্পষ্ট বলছিল 1 ঘন্টার মধ্যে জানাইতে হবে, কারণ 12 ঘন্টা একটা মানে ইটস লাইক মানে আপনি জানেন যে বাংলাদেশে 12 ঘন্টা কি কি হইতে পারে। এখন এপিলেট ডিভিশনের যে রায়ের উপর 2016 সালের যে রায়ের উপর ভিত্তি করে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিল, সেই রায়টা দিছিল হচ্ছে আপনি জানেন বিচারপতি এসকে সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন উনিও প্রধান বিচারপতি হয়েছিলেন, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী উনিও প্রধান বিচারপতি ছিলেন, মির্জা হোসেন হায়দার উনিও প্রধান বিচারপতি ছিলেন। ইনারা যে রায়টা দিচ্ছেন স্পষ্টত এটা শেখ হাসিনা সরকারের খুশি করার জন্য, আমি যদি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখাও বলি যে এটার 1 ঘন্টার জায়গায় এটা উনি 12 ঘন্টা বলছেন। এখন এই উপদেষ্টা পরিষদের কি এমন দরকার লাগলো যে কাউরে আপনি আনলফুলি মানে আনলফুলি না, পুলিশ এসে কাউরে গ্রেফতার করে নিলে আপনি পরিবারে জানাবেন হচ্ছে 12 ঘন্টা পরে, মানে এটা কেন জরুরি হয়েছে হাসান ভাই? এবং এইটা আপনারা এটা নিয়ে নিশ্চয়ই বলতেছেন বা আপনি লক্ষ্য করতেছেন, এটা কি বলবেন এটা বলেন তো, এটা সরকারের এটা নিয়ে কই যায়? আমাদের ধরেন এই যে সারা ওই ডিএলআর নিয়ে আমার সামনে কপি করে, এই যে শাহবাগে আমি একবার কোন আসামিকে ছাড়াই আনার জন্য গেছিলাম, ও ছিল আমার সাথে, ওই রায়ের কপি করে ওদের কাছে মানে কপি দিয়ে আসছে যে পুলিশদের ব্যাপারে অ্যাপেলেট ডিভিশনের ডিসিশনগুলি কি। কিন্তু এটা কখনোই বাংলাদেশে দুইটা জিনিস হয়, মানে পুলিশ এটাকে কোনোদিনই আমলে নেয় নাই, কোনোদিন ওই অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট এখানে প্র্যাকটিসের মধ্যে আসে নাই, এটা একটা। আর দুই হচ্ছে যে এখন যেগুলি বলা হচ্ছে সেগুলি যে আসবে না, এটা আপনি ধরেন আপনার গতকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার আসামি, ধরেন সবচাইতে বিচার বিভাগের জন্য সবচাইতে কলঙ্কিত লোকও হইতে পারে, এবিএম খায়রুল হককে আসলে আদালতে উপস্থিত না করে একজন পুলিশ অফিসার তার অর্ডার করাইতে চাইছে, ম্যাজিস্ট্রেট তাকে আসলে কোর্টে অ্যাপিয়ার করানোর জন্য বলছে, সেইটা সে মানে নাই, সময় দিছে তারপরে মানে নাই, তারপরে যখন জিজ্ঞেস করছে যে কেন আনা হয় নাই, সে বলছে আনা হবে না, এবং এইটার আজকে তাকে কন্টেম্পট নোটিশ ইস্যু করতে হয়েছে যে এইটা তার আসলে রেজিস্ট্রারের মাধ্যমে চিফকে জানাইতে হবে কিনা। এখনকার পুলিশ, যে পুলিশকে আপনি বলতেছেন সবচেয়ে দুর্বল, যে পুলিশকে আপনি বলতেছেন যে যাকে দিয়ে আইন শৃঙ্খলার কোনো কিছুই রক্ষা করা যায় নাই, সেই পুলিশের ভূমিকা হচ্ছে এরকম। তো তাকে আসলে 12 ঘন্টা, তো এটা একটা হাস্যকর ব্যাপার, এটার কোনো ধরনের কোনো খবর রাখে না নাকি প্রিন্টের আসলে মানে নিউজের ভুল আমি জানি না, এগুলি হইতে পারে যে কোনো রকমের ধরেন 1 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে বা কি হয়েছে, কিন্তু এরকম অজস্র ঘটনা ঘটতেছে। হাসান ভাই, জাস্টিস হামিদুল হক যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিছিলেন যে কাউরে কোনোভাবে গ্রেফতার করতে হলে কারো বাসায় গেলে কি কি করতে হবে, এগুলি কি মানে? এগুলি কি মানে? না, একটাও মানে না। মানে শেখ হাসিনা সরকার না মানলো, শেখ হাসিনা সরকার তো কিছুই মানতো না, তাহলে এই এখনকার সরকার কি মানতেছে কাউরে গ্রেফতার করার সময়? এই যে বললাম, তাইলে ধরেন এবিএম খায়রুল হকের মামলা যেটার উপরে ধরেন সবার চোখ করে আছে, যত বিয়েই হোক, আপনি সাবেক চিফ জাস্টিসকে আপনি আসলে মামলার আসামি করছেন, তার সাথে আসলে পুলিশ কি ডিল করতেছে সেইটা যদি এরকম হয়, তাহলে আপনি অন্যদের বেলায় কি হচ্ছে এটা আপনি বুঝতে পারেন না। কোর্টে আপনি প্রতিদিন ফুটেজ দেখেন যে কোর্টে আসামি নিয়ে যাইতেছে, সেই আসামিকে পুলিশের সামনে আক্রমণ করা হচ্ছে, মারা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, পুলিশ সেখানে এগুলি দেখতেছে। তাহলে ভাই আপনি সংবিধান সংস্কার করে করবেনটা কি, বা মানে মানে কোথায় গেলে আপনি মানে এটা কি হবে? মানে আপনার সংবিধান সংস্কার করার ব্যাপার যদি বলেন, তাহলে আসলে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আমি যেটা বলি যে কোথাও না কোথাও থেকে তো আপনি শুরু করবেন, রাইট? শুরু যদি করেন, আপনার দেশের আইনেই যদি অন্যায্য থাকে, আপনি সেখানে কিভাবে একটা ন্যায্য ব্যবস্থা চালু করার জন্য কথা বলবেন? আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? সেই জন্য আমি সংবিধানের কথা বলি, সংবিধানটা আপনি যদি একটা জায়গায় ঠিক করেন, তারপরে এটাকে ধরে আমি বলতে পারি যে দেখো তুমি মানতেছো না, এই যে দেখো তুমি এটা করতেছো না, এই জন্য তোমার বিরুদ্ধে এই করবো। এই আলাপগুলি একটা হচ্ছে আইনের অঙ্গনে, আর একটা হচ্ছে পিপলের মধ্যে, দুই জায়গার মধ্যে যদি আমরা নিতে না পারি, আমরা তো পলিটিক্যাল সংস্কারের কথাটা বলতেই পারলাম না, রাইট? পলিটিক্যাল সংস্কারের কথা আমাদের বলাই হলো না, আমাদের আজকে আর সময় নেই। কিন্তু হাসান ভাই, আমি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কিন্তু অনেকগুলি বিষয় নিয়ে একদম দম বন্ধ করা কিছু অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মানে রাজনৈতিক সরকার আসলে কি হবে আমরা জানি না। এই সরকারের সময় আমরা যে প্রেসিডেন্স দেখতে পাচ্ছি এবং যে প্রেসিডেন্সগুলি আসলে পরে রাজনৈতিক সরকারগুলি ব্যবহার করবে, খুব এইটা কি ডক্টর ইউনূস সাহেবরে কোনোভাবে বোঝানো যায়, বা আমাদের আইন উপদেষ্টারে বা আমাদের যারা বড় বড় মানবাধিকার কর্মী আছেন তাদেরকে গিয়ে কি আপনারা একটু বলবেন? আমাদের কথা তো ওনারা শুনেন না, আপনারা কি একটু বলবেন? আমার কথাও শুনেন না, আমার কথাও শুনেন। কারণ হচ্ছে যে এই প্রেসিডেন্সগুলি কিন্তু ব্যবহার করা হবে। হাসান ভাই, আপনাদের কাজ কিন্তু 100 গুণ বাইরে গেল। আমি তো ওইটাই বলছিলাম যে আসলে প্রথম থেকেই বলছিলাম যে আপনারা যদি একটা ভালো উদাহরণ তৈরি করেন, পরবর্তীতে যারাই আসবে তাদেরকে আমরা ধরতে পারবো যে তোমার এইভাবে চলতে হবে।
এখন ওনারা যেটা, এটা খুব স্বাভাবিকভাবে আপনি যেটা বলছেন, ওনারাই যদি এখানে রেখে যায় আমাদেরকে, তাহলে পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটা বলা, এবং বাংলাদেশ, গোটা বাংলাদেশের নিয়ে আমার আশঙ্কা আছে, এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার আশঙ্কা আছে। কিন্তু তারপরে আমি মনে করি যে এই চেষ্টা তো করতেই হবে। ওকে, আপনার এখানে বলতেছি এটাও বলা, আপনাদের কাছে আমার মনে হয় হাসান কাইয়ুম ভাই শীঘ্রই হয়তো এরকম হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা পুরো উপদেষ্টা পরিষদের আপনার যারা বন্ধু বান্ধব মানবাধিকার কর্মী যারা আছে তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার মানে কি বলবো একটা ইনফর্মাল সাক্ষাৎ হইলেও আপনি নিশ্চয়ই আমাদের কথাগুলি তাদের জানাবেন, কারণ খুবই হতাশাজনকভাবে তাদের কানেও আমাদের কথা এখন আর পৌঁছাইতেছে না। মানে এইটা খুবই আনফরচুনেট হইতেছে, কিন্তু পৌঁছাইতেছে না আসলে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হবে আমি জানি না। আপনাকে শেষ প্রশ্নটা করি ভাই, আপনি কবে মনে করেন যে ইলেকশন হবে? একটু যদি জ্যোতিষী আমার নিজের মনে করা যদি ধরেন, তাহলে আমি এখনো পর্যন্ত মনে করি যে আসলে ইউনূস সাহেব যে ডেডলাইনটা বলছে এটার বাইরে ওনার পক্ষে যাওয়া খুব কঠিন হবে। অর্থাৎ এপ্রিল মাসের কথা না, জুন মাসের কথা উনি বলছেন। না উনি বলছে এবার তো শেষে ফেব্রুয়ারির কথাই বলছে। আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যেই হতো। ওকে, ফেব্রুয়ারির মধ্যেই ওনাকে, আমার বিশ্বাস যে এর বাইরে ওনার পক্ষে যাওয়া কঠিন হবে। ওকে ওকে, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান কাইয়ুম। আপনার শরীর অনেক বেশি ভালো না, তারপরে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদেরকে অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন। আমরাও কিছু বিষয় আপনার কানে দিয়ে রাখতে পারলাম, কারণ অধিকার কর্মী হিসাবে